ক্রোমোজোম অ্যাব্রিভিয়েশন বা আমরা বলতে পারি এখানে নিউমেরিক্যাল অ্যাব্রিভিয়েশন অফ ক্রোমোজোম। নিউমেরিক্যাল অ্যাব্রিভিয়েশন অফ ক্রোমোজোম ইন ক্রোমোজোম। তাহলে দেখতে পাবো যে ক্রোমোজোমের যদি অ্যাব্রিভিয়েশন কখন হয়ে থাকে নিউমেরিক্যাল, মূলত দুটি কারণে হয়ে থাকে। মানে একটি কারণ আলোচনা করব আমরা, সেটি বলা হয় নন ডিসজাংশন। আমরা ডিসজাংশন মানে কি বুঝি? ডিসজাংশন তাহলে দেখতে পাবো যখন সেল ডিভিশন হয়, ক্রোমোজোম যখন সমভাবে মেরুকরণ ঘটছে, অর্থাৎ ক্রোমোজোমের যখন সেপারেশন বা দ্বিতীয়করণ স্বাভাবিক নিয়মে ঘটছে, অর্থাৎ একটি সেলের যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোম, সাপোজ এখানে মেটাফেজ প্লেটে যে ক্রোমোজোমগুলো থাকলো সেই ক্রোমোজোমগুলো যখন অ্যানাফেজ হবে তারা মেরুবর্তী দিকে যখন চলন ঘটবে স্পিন্ডিল ফাইবার ফরমেশন করবে। এই স্পিন্ডিল ফাইবারগুলো আমরা দেখতে পাবো, এই স্পিন্ডিল ফাইবারগুলো তারা কি করবে না ক্রোমোজোমকে নিজের দিকে আকৃষ্ট করবে, অর্থাৎ ক্রোমোজোমের মেরুবর্তী চলন আমরা দেখতে পাবো। ক্রোমোজোমের মেরুবর্তী চলন দেখতে পাবো এবং সমান সংখ্যক ক্রোমোজোমে তারা যদি ভাগ হয় তখন সেই ঘটনাটাকে আমরা কি বলি? ডিসজাংশন বলে থাকি। এবার সাপোজ এখানে 2n সেল, যদি এটি মাইটোসিস হয় তাহলে 2n থেকে দুটো 2n তৈরি হবে। আর যদি মিওসিস হয় 2n সেলে, তাহলে আমরা জানি মিওসিস 1 হয়ে গিয়ে হ্যাপ্লয়েড হবে, আবার মিওসিস 2 হলে সেখান থেকে 4টি হ্যাপ্লয়েড তৈরি হবে। এটা স্বাভাবিকভাবে যে ক্রোমোজোমের সেপারেশান হয়ে অ্যানাফেজ দশায় সেই ঘটনাটাকে আমরা কি বলি? ডিসজাংশন। তাহলে ডিসজাংশন এটা নর্মাল বা স্বাভাবিক ঘটনা। এবার যদি কোনো কারণে বিভিন্ন কারণ থাকে, ওই কারণবশত ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে যায়। কি ঘটবে? নন ডিসজাংশন। এই নন ডিসজাংশন যদি ঘটে যায় ক্রোমোজোমের মধ্যে, তাহলে ক্রোমোজোম সংখ্যাগত পরিবর্তন দেখা যাবে, হয় বাড়বে নয় কমবে, বৃদ্ধি পেতে পারে, কারণ একদিকে বেশি চলে গেলে অন্যদিকে কম চলে যাবে, আবার অন্যদিকে কম হলে অন্যদিকে বেশি হয়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন আমরা দেখতে পাবো। এই ক্রোমোজোমের যদি সংখ্যাগত অস্বাভাবিকতা আমরা দেখতে পাই কোনো সেলে, তখন কি হবে না দুটি ঘটনা ঘটে, একটি হয় অ্যানিপ্লয়েডি এবং অন্যটি ইউপ্লয়েডি। তাহলে আমরা মূল ব্যাপারটা বুঝলাম যে ক্রোমোজোমের যদি নন ডিসজাংশন হয় তাহলে ক্রোমোজোমের সংখ্যা প্রপারলি সেপারেশন হয় না। ক্রোমোজোম নট নাম্বার অফ ক্রোমোজোম not separated properly, ফলে কি হবে না ক্রোমোজোমের সংখ্যাগত আমরা পার্থক্য দেখতে পাবো। তাহলে এই যে ঘটনাটি আমরা কি হিসাবে দেখব না হেটারোপ্লয়েডি। এই হেটারোপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়। হেটারোপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়, একটি বলা হয় অ্যানিপ্লয়েডি এবং অন্যটিকে বলা হয় ইউপ্লয়েডি। ওকে, তাহলে অ্যানিপ্লয়েডি এবং ইউপ্লয়েডি। এবার দেখব আমরা এই অ্যানিপ্লয়েডি বলতে আমরা কি বুঝি। অ্যানিপ্লয়েডি বলতে আমরা যেটি বুঝি যে জীবের দেহকোষের স্বাভাবিক ক্রোমোজোম যে সংখ্যা তার যদি হ্রাস কিংবা বৃদ্ধি ঘটে তাকে আমরা কি বলি? অ্যানিপ্লয়েডি। অর্থাৎ এই ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস ঘটবে কিংবা বৃদ্ধি ঘটবে
বৃদ্ধিও ঘটতে পারে কিংবা হ্রাস যদি ঘটে তখন তাকে আমরা অ্যানিউপ্লয়েডি বলতে পারি। অর্থাৎ যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই এই অ্যানিউপ্লয়েডি তাহলে আমরা দেখতে পাবো অ্যানিউপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়। একটি বলা হয় হাইপোপ্লয়েডি এবং অন্যটিকে বলা হয় হাইপারপ্লয়েডি। এবার এই হাইপোপ্লয়েডির ক্ষেত্রে কি হয় না, সংখ্যাটা বৃদ্ধি পাবে, ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায়। আর অন্যদিকে হাইপারপ্লয়েডির ক্ষেত্রে হাইপোপ্লয়েডির ক্ষেত্রে হ্রাস পাবে। এবং তাহলে হাইপোপ্লয়েডির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা এখানে দেখতে পাবো, নাম্বার অফ ক্রোমোজোম ডিক্রিজ করবে। আর হাইপারপ্লয়েডির ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম ইনক্রিজ করবে। ওকে, এবার এই হাইপোপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়। একটি মনোজমিক এবং একটি নালীজমিক। মনোজমিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই 2n-1 ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ যা ক্রোমোজোম সংখ্যা ছিল তার থেকে একটা কমে যাবে। এবং নালীজমির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n-2, অর্থাৎ যে ক্রোমোজোম সংখ্যা ছিল তার থেকে দুটো কমে যাবে। আবার তাহলে আরও আমরা দেখতে পাবো, এখানে আমরা দেখব যে মনোজমিকের ক্ষেত্রে 2n-1, নালীজমিকের ক্ষেত্রে 2n-2। এবার হাইপারপ্লয়েডিকেও দুভাগে ভাগ করা হয়। একটি রয়েছে ট্রাইজমিক এবং অন্যটি টেট্রাজমিক। তাহলে নেক্সট পেজে যদি আমরা দেখি এখানে যে হাইপারপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়। হাইপারপ্লয়েডি আর টু টাইপস, একটি ট্রাইজমিক এবং অন্যটি টেট্রাজমিক। ট্রাইজমিককে আমরা কীভাবে ভাগ করি, 2n+1 এবং টেট্রাজমিক 2n+2 দিয়ে প্রকাশ করে থাকি। এই হচ্ছে আমাদের অ্যানিউপ্লয়েডির ভাগ। তাহলে অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে আমরা দেখলাম যে সংখ্যা বৃদ্ধি করতে পারে ক্রোমোজোমের, বা সংখ্যা হ্রাস ঘটতে পারে। যদি বৃদ্ধি ঘটে তখন তাকে হাইপারপ্লয়েডি বলা হয়, যদি সংখ্যা হ্রাস ঘটে তখন তাকে বলা হচ্ছে হাইপোপ্লয়েডি। এই ক্রোমোজোম সংখ্যা হ্রাস দুভাবে হয়। এটা মনোজমিক, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যখন একটা কমে যাবে, নালীজমিক যখন ক্রোমোজোম সংখ্যা দুটো হ্রাস করবে। আর হাইপারপ্লয়েডির ক্ষেত্রে দুভাগ, একটা দেখলাম আমরা ট্রাইজমি অর্থাৎ 2n+1 এবং টেট্রাজমিক 2n+2। এটি মূল ঘটনা কারণ কি, তার কারণ হচ্ছে কি ক্রোমোজোমের নন ডিসজাংশন, অর্থাৎ যখন ক্রোমোজোম সেপারেশন সে সময় যদি স্পিন্ডল ফাইবারের ফাংশন যদি ডিসফাংশন হয় তখন কি হবে, ক্রোমোজোম সেপারেশন সঠিক না হয়ে গিয়ে সংখ্যাগত যে পার্থক্য দেখা যাবে তার কারণে আমরা অ্যানিউপ্লয়েডি দেখতে পাই। এবং অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে হাইপোপ্লয়েডি এবং হাইপারপ্লয়েডির ক্ষেত্রে সংখ্যা হ্রাস কিংবা সংখ্যা বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পাই। এবার সাপোজ আমরা ফার্স্ট দেখব যে মনোজমিক। এখানে ফার্স্ট ডিসকাস করব আমরা মনোজমিক। এই মনোজমির ক্ষেত্রে যেটি আমরা দেখলাম যে 2n-1 ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা কিভাবে সৃষ্টি হলো এই জিনিসটাকে আমরা দেখব যে যদি সাপোজ এখানে নর্মাল গেমেট n সৃষ্টি হলো আর এটা সাপোজ স্পার্ম। আমরা জানি যে স্পার্মাটোগোনিয়াম যে রয়েছে, স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে যখন মিওসিস হয় 2n সেল থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া যেটি স্পার্ম হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। এটা
এবং উজেনেসিসের মাধ্যমে সাপোজ দেখা গেল যে এখানে নন ডিকজাংশন ঘটে গেছে, তাহলে উগোনিয়াম থেকে যখন ডিম্বাণু তৈরি হয়েছে সেখানে কি হয়েছে না একদিকে ক্রোমোজোম সংখ্যা n+1 হয়ে গেছে আর একদিকে n-1 হয়ে গেছে। তাহলে এখানে এই নর্মাল স্পার্ম যদি n-1 এগের সঙ্গে ফার্টিলাইজড করবে তাহলে এটা হচ্ছে এগ এবং এটা স্পার্ম, তাহলে স্পার্ম রয়েছে n, তার সঙ্গে এগ সেটি n-1, এটা যদি ফিউজড হয় তাহলে তখন তৈরি হবে সেটি হচ্ছে 2n-1। আর এইভাবে ক্রোমোজোম সংখ্যা সমন্বিত যে গঠন তাকে আমরা কি বলবো, মনোজমি বলে থাকব। ওকে, তাহলে এই মনোজমির ক্ষেত্রেও আমরা দেখতে পাই কি না, এক্ষেত্রেও আরও কি হয়, আরও আমরা টাইপস দেখতে পাই। এই মনোজমিকে আমরা যদি দুটি অসমসংস্থ ক্রোমোজোম বা যে যদি বৃদ্ধি অনুপস্থিত দেখতে পাই আমরা, তাহলে একটা যদি দেখতে পাই 2n-1, যদি দুটি অসমসংস্থ ক্রোমোজোমের যদি অনুপস্থিত দেখতে পাই তখন তাকে বলা হয় ডাবল মনোজমি। ডাবল মনোজমি এবং ডাবল মনোজমির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 2n-1-1। ওকে, 2n-1-1। আর এই ঘটনাটা তখনই ঘটবে যখন দুটি অসমসংস্থ ক্রোমোজোম সংখ্যার অনুপস্থিতি ঘটবে। অসমসংস্থ ক্রোমোজোমের অনুপস্থিতি দেখতে পাবো, অনুপস্থিতির কারণে। এবার আমরা ট্রিপল মনোজমিও দেখতে পাই। ট্রিপল মনোজমি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে 2n-1-1-1 অর্থাৎ তিনটি অসমসংস্থ ক্রোমোজোমের অনুপস্থিত কারণে ট্রিপল বা ট্রাই মনোজমি আমরা দেখতে পাই। ওকে, নেক্সট চলে যাব আমরা নালীজমির ক্ষেত্রে। নালীজমি, নালীজমি, তাহলে নালীজমির ক্ষেত্রে আমরা দেখি যে ক্রোমোজোম সংখ্যা কি হয় না 2n-2 স্টেজ আমরা দেখতে পাই। এবার এক্ষেত্রে কি হয়, কিভাবে তৈরি হয়, সেই একই উদাহরণ যদি আমরা এখানে তুলে ধরি, সাপোজ স্পার্ম যেটি তৈরি হবে তার ক্ষেত্রে নন ডিকজাংশন পরে n+1 এবং n-1 এইভাবে 2 টাইপসের স্পার্ম তৈরি হয়েছে। ওভামের ক্ষেত্রেও যদি দেখি আমরা এখানেও n+1 এবং n-1 স্টেজ তৈরি হয়েছে। এবার যদি এই n-1 স্পার্ম এবং n-1 ক্রোমোজোম সংখ্যা সমন্বিত ওভামের মধ্যে ফার্টিলাইজড হয় তাহলে n-1 প্লাস n-1 তখন কি হবে, এখানে 2n-2 এই স্টেজটি তৈরি হবে, যেটাকে আমরা কি বলছি, নালীজমি বলে থাকি। ওকে, এবার বিজ্ঞানী সেরা, SERRA, তাহলে সায়েন্টিস্টদের নাম কি, বিজ্ঞানী সেরা 1948 সালে ফার্স্ট তিনি ট্রিটিকাম এস্টিভামের ক্ষেত্রে নালীজমি ডিসকভার করেন। ট্রিটিকাম এস্টিভামের ক্ষেত্রে, গম গাছের ক্ষেত্রে ট্রিটিকাম এস্টিভাম এই নালীজমি ফার্স্ট তিনি ডিসকভার করেন। ঠিক আছে, এবার আমরা দেখব ট্রাইজমি। নেক্সট যেটা রয়েছে ট্রাইজমি, হাইপার যে ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি করলে তাকে আমরা কি বলবো, ট্রাইজমি। ট্রাইজমির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না ক্রোমোজোম সংখ্যা 2n+1 স্টেজ দেখতে পাই। এবার এই 2n+1 স্টেজ কিভাবে দেখা যায়, সাপোজ এখানে আমরা দেখব নেক্সট স্লাইডে, এখানে যদি কি হয় না ওই একইভাবে 2n সেল, তাহলে হওয়া কথা ছিল nn, কিন্তু তৈরি হবে কি এখান থেকে নন ডিকজাংশনের ফলে n-1 এবং এখানে n+1, এটা ধরো সাপোজ মেলের ক্ষেত্রে। একইভাবে
এটা ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কি দেখতে পাবো, সেই একইভাবে যদি কি হয় না 2n সেল থেকে যখন কি তৈরি হবে না স্বাভাবিক অবস্থা, বা এখানে 2n সেল এটা মেল, সাপোজ এটাও মেল, তাহলে এখানে স্বাভাবিক ক্রোমোজোম তৈরি হলো। তাহলে স্বাভাবিক ক্রোমোজোম যদি তৈরি হয়, এই স্বাভাবিক ক্রোমোজোম সম্পন্নিত এখানে এটাকে আমরা স্পার্ম বলবো, এটি ওভাম। এটি যদি মিলিত হয় তাহলে n+1 প্লাস n, সেখানে 2n+1, এটি হচ্ছে কি ট্রাইজোমি। আবার এও হতে পারে যে কোনো কারণে আমরা দেখতে পাই যে এই যে ক্রোমোজোম সংখ্যা এর সঙ্গে যদি n+1 যুক্ত হয়, তাহলে মানে বোথ মেল আর ফিমেল যদি কি হয়, সেখানে n+1 সমন্বিত ক্রোমোজোম যদি তৈরি করে, সেক্ষেত্রে আমরা n+1 স্টেজ দেখতে পাবো, যেটিকে বলা হয় ট্রাইজোমি। এই ট্রাইজোমিকে আবার ভাগ করা হয়, যেমন প্রাইমারি ট্রাইজোমি, সেকেন্ডারি ট্রাইজোমি এবং টারশিয়ারি ট্রাইজোমি। সেটা বিভিন্ন স্টেজের উপর ক্রোমোজোমের যেটি যে আমরা হোমোলোগাস নন হোমোলোগাস ক্রোমোজোম দেখতে পাই, সেই নন হোমোলোগাস ক্রোমোজোমের টাইপস অনুযায়ী আমরা ডিফারেন্ট স্টেজে ভাগ করতে পারি। এবার চলে যাব আমরা টেট্রাজোমির ক্ষেত্রে। টেট্রাজোমি, তাহলে টেট্রাজোমির ক্ষেত্রে মূলত কি হয়ে থাকে? টেট্রাজোমির ক্ষেত্রে 2n, এটা n+1 এবং n+1 যদি মিলিত হয়, তাহলে 2n+2 তৈরি হলে তখন তাকে আমরা কি বলবো? টেট্রাজোমি। তাহলে নন ডিজাংশনের ফলে যখন n+1 এবং n+1 তৈরি হবে, তখন সেক্ষেত্রে 2n+2 যে সেল স্টেজ তৈরি হবে, তাকে আমরা কি বলবো? টেট্রাজোমি। ওকে, এটিও মূলত আমরা ওই টিটিকা মেস্টিভামের ক্ষেত্রে মূলত দেখা যায়, এবং এইভাবে টিটিকা মেস্টিভামের ডিফারেন্ট আমরা টেট্রাজোমি মূলত দেখতে পাই। এই এনুপ্লয়েডির যদি আমরা ব্যবহার দেখি, ইউজ দেখি, তাহলে কি দেখতে পাবো না এনুপ্লয়েডির ক্ষেত্রে ইউজ অফ এনুপ্লয়েডি তাহলে আমরা কি দেখতে পাবো? এই এনুপ্লয়েডির ব্যবহার আমরা কোনো একটি প্রজাতির দেহকোষে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধির জন্য তার ফেনোটাইপের কি পরিবর্তন ঘটে, তা আমরা এনুপ্লয়েডির মাধ্যমে জানতে পারি। তাহলে ফেনোটাইপ চেঞ্জেস লক্ষ্য করতে পারি আমরা। এছাড়া কোনো প্রজাতির একই জিনযুক্ত বিভিন্ন ক্রোমোজোমের বিভিন্ন যে এনুপ্লয়েডির সাহায্যে আমরা বিভিন্ন প্রজাতির ক্রোমোজোমের যে সাবস্টিটিউশন লাইন, সেটাকে আমরা জানতে পারি। এছাড়া আমরা বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ তৈরি করতে পারি, যেমন গমের বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা তৈরি করেছি, আমরা বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ তৈরি করতে সক্ষম হব। তো এবার চলে যাব আমাদের যে 2 নম্বর পয়েন্ট ছিল ইউপ্লয়েডি, ওই ইউপ্লয়েডি নিয়ে আলোচনা করব। ইউপ্লয়েডির ক্ষেত্রে মূলত আমরা দেখতে পাই কি, যে যখন এক বা একাধিক সমপ্রকৃতির কিংবা ভিন্ন প্রকৃতির জিনোম একত্রে অবস্থান করবে, সেই ঘটনাটাকে আমরা ইউপ্লয়েডি বলি। ইউপ্লয়েডির ক্ষেত্রে আমরা মূলত কি দেখতে পাই না ডিপ্লয়েডের ক্ষেত্রে একই সম্পূর্ণ জিনোম দেহকোষে দুবার অবস্থান করবে। অর্থাৎ মূল যে বিষয়টি যদি আমরা দেখি, তার জিনোম দেহকোষে দুবার অবস্থান করবে। একই সম্পূর্ণ জিনোম দেহকোষে দুবার অবস্থান করলে তখন তাকে আমরা ইউপ্লয়েডি বলবো। এবার ইউপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়, একটি মনোপ্লয়েডি, একটি পলিপ্লয়েডি। মনোপ্লয়েডি এবং একটি পলিপ্লয়েডি। মনোপ্লয়েডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না মনোপ্লয়েডির ক্ষেত্রে আমরা মূলত যে কোনো একটি ডিপ্লয়েড
প্রজাতির দেহকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সংখ্যাকে আমরা মনোপ্লয়েড বলি। অর্থাৎ যদি একটি ক্রোমোজোম সংখ্যা যদি তার দেহকোষে 2x হয়, তার মনোপ্লয়েডই আমরা কি দেখতে পাবো, যে হ্যাপ্লয়েড সংখ্যক মানে এক্স সংখ্যাটাকে মেজার করব। অর্থাৎ এই যে এক্স সেট তার যদি মাল্টিপল হয়ে থাকে তখন তাকে আমরা কি বলবো, মনোপ্লয়েডি। আর পলিপ্লয়েডির ক্ষেত্রে কি হবে, যদি 2n হয় সেখান থেকে সরাসরি 4n হবে বা 6n হতে পারে কিংবা 8n হতে পারে। এই অর্থাৎ তার দ্বিগুণ বা ত্রিগুণ করে বাড়তে যদি থাকে তখন তাকে আমরা কি বলবো, পলিপ্লয়েডি। মানে ক্রোমোজোম পুরো সেট যদি ডাবল হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, পলিপ্লয়েডি। ওকে, এবার এই পলিপ্লয়েডির টাইপসটাকে আমরা দেখব। পলিপ্লয়েডিকে দুভাগে ভাগ করা হয়, এটা অটো পলিপ্লয়েডি এবং এটা এলো পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি are two types. Autopolyploidy এবং এলোপলিপ্লয়েডি। ওকে, এবার অটোপলিপ্লয়েডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, একটাই বেসিক সেট ক্রোমোজোমের সংখ্যা কোনো একটি প্রজাতিতে গুণিতক হারে বাড়তে থাকবে, অর্থাৎ দ্বিগুণ, তিগুণ, চারগুণ, যেটা আমরা বলছিলাম যে 2n, 3n, 4n, 5n, তাহলে কোনো একটি প্রজাতির গুণিতক হারে যদি তার ক্রোমোজোম সংখ্যাটা বেসিক যে সেট রয়েছে সেটা যদি বাড়তে থাকে তখন তাকে আমরা কি বলবো, অটোপলিপ্লয়েডি। এবার এই অটোপলিপ্লয়েডির পাশাপাশি আমরা কি দেখতে পাই, এলোপলিপ্লয়েডি। এলোপলিপ্লয়েডির ক্ষেত্রে কি হয় না, তার দুটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ভিন্ন প্রজাতির প্রজননের মাধ্যমে জিনোমে একত্রীকরণ ঘটলে যে সংকর প্রজাতির উদ্ভিদ ঘটবে তাকে আমরা কি বলবো, এলোপলিপ্লয়েডি। অর্থাৎ সম্পর্কযুক্ত দুটো ভিন্ন ভিন্ন উদ্ভিদ রয়েছে, তাদের মধ্যে আমরা কি করলাম না, তাদের মধ্যে ধরো P1 এবং হচ্ছে কি P1 ডট, তাহলে এরা সম্পর্কযুক্ত উদ্ভিদ, তাদের মধ্যে যদি আমরা ফিউশন করাই তাহলে সেখানে কি হবে না, একত্রীকরণ ঘটবে ক্রোমোজোমে সংকর উদ্ভিদের সংখ্যা দ্বিগুণ, কৃত্রিমভাবে দ্বিগুণ করে। অর্থাৎ এখানে আমরা কলচিসিন প্রয়োগ করলে এখানেও 2n গ্যামেট তৈরি করব, গ্যামেট তৈরি করতে হ্যাপ্লয়েড, কিন্তু এখানে 2n ডাবল ক্রোমোজোম সম্পন্ন গ্যামেট তৈরি করব, এখানে ডাবল সম্পন্ন গ্যামেট তৈরি করব, এখানে 4n তৈরি হবে। এই উদ্ভিদ যেহেতু নিকট সম্পর্কযুক্ত ভিন্ন উদ্ভিদ, সেক্ষেত্রে এখানে আমরা এলোপলিপ্লয়েডি বলবো। আর অটোপলিপ্লয়েডির ক্ষেত্রে কলচিসিন দিয়ে যদি আমরা ক্রোমোজোম সংখ্যাকে প্রত্যেকটা সেট বেসিক সেটটাকে গুণিতক হারে বাড়াই তখন তাকে আমরা কি বলবো, এলোপলিপ্লয়েডি। আর অটোপলিপ্লয়েডি। এলোর ক্ষেত্রে একই জিন কনস্টিটিউট সম্পন্ন আমরা পৃথক যে উদ্ভিদ, যদিও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যদি আমরা সংক্রায়ণ করাই সেক্ষেত্রে তার আগে কলচিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট করে নিই তখন ক্রোমোজোম সংখ্যা যে বৃদ্ধি ঘটবে তখন সেই ঘটনাটাকে আমরা এলোপলিপ্লয়েডি বলে থাকি। এবার এই যে বেসিক দুটো পদ্ধতি বলা হলো, এই দুটো বেসিক পদ্ধতির মাধ্যমে আমরা নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করেছি। এই পলিপ্লয়েডির যদি আলটিমেট আমরা পলিপ্লয়েডির যদি ইম্পর্টেন্স দেখি, গুরুত্ব, যদি পলিপ্লয়েডির গুরুত্ব দেখি, পলিপ্লয়েডি গুরুত্ব, তাহলে দেখতে পাবো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদগুলো আমরা তৈরি করেছি ম্যাক্সিমাম আমরা পলিপ্লয়েডির মাধ্যমে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এবং যে পলিপ্লয়েডি উদ্ভিদগুলোর যে ফলন তৈরি করার ক্ষমতা সেটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়, এবং তাদের থেকে আমরা যে আর্টিফিশিয়াল যে খাদ্যের চাহিদা তৈরি হয়েছে এই পলিপ্লয়েডি সম্পন্ন উদ্ভিদগুলোর মধ্যে আমরা অনেকটাই বেশি বৈশিষ্ট্য সম্পন্ন ভালো বৈশিষ্ট্য পেয়ে থাকি। এবার এই পলিপ্লয়েডির আমরা বিবর্তনের ধারা জানতে পারি বিভিন্ন কারণে। আমরা বর্তমান যে গমটা খাই যেটি মূলত হেক্সাপ্লয়েডি, ঠিক আছে, হেক্সাপ্লয়েডি, এবং সেই প্লয়েডির ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে যদি আমরা নর্মালি ভেজিটেশন করাই, গ্রোথ হলেও বা তাদের মধ্যে অঙ্কুরোদ্গম হলেও ফলন ক্ষমতা কিন্তু হবে না।